নমস্কার। অতীত, বর্তমান, ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের একটি বিশেষ খবর, সেটা হচ্ছে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতবর্ষে আসছেন এবং বিভিন্ন কিছু তথ্য আমাদের সামনে আসবে, বিভিন্ন ধরনের চুক্তি স্বাক্ষরিত হবে। আজকে আমরা তার উপরেই কথা বলবো। এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ভারতের সফর, এটা নিয়ে কিন্তু শুধু ভারত নয়, বিশ্বের সবার চোখ, সব মিডিয়ার চোখ কিন্তু এই সফরের উপর রয়েছে। আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন, দেখবেন দ্য গার্জিয়ান, সিএনএন থেকে শুরু করে অন্যান্য বহু আন্তর্জাতিক যে সকল পত্র পত্রিকা বা মিডিয়া আছে, তারাও কিন্তু এটাকে ফলো করেছে। তো আজকে আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের উপরে কিছু কথাবার্তা বলবো এবং অতীতে রাশিয়ার সাথে অর্থাৎ ইউএসএসআর এর সাথে ভারতের যে সম্পর্ক এবং বর্তমান পরিস্থিতি, সেই বিষয়েও আমরা একটি আলোচনা সারব। 1947 সালের এপ্রিল, ভারত তখন স্বাধীন হয়নি, কিন্তু তবুও দুই দেশ ভারত ও সোভিয়েত ইউনিয়ন এক অদ্ভুত সময় হাত মিলিয়ে নিল। সেই সম্পর্ক আজও দক্ষিণ এশিয়ার কূটনীতিতে সবথেকে শক্তিশালী স্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে। আজ 2024-25 সালে বিশ্ব রাজনীতি যখন রূপ বদলাচ্ছে, তখন আবারও দিগন্তে দেখা দিচ্ছে এক নতুন ভারত রাশিয়া অধ্যায়। পুতিনের ভারত সফর শুধু একটি সফর নয়, বরং বিশ্বের ক্ষমতার অক্ষ পরিবর্তনের একটি ভয়ঙ্কর ইঙ্গিত। ভারতের স্বাধীনতার মাত্র কিছু মাস আগে 1947 সালের এপ্রিল, তখন ভারত এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যায়। ভারত তখন নিজের পায়ে দাঁড়ানোর পথ খুঁজে বেড়াচ্ছে। দেশের লক্ষ্য অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা। এই সময় সোভিয়েত ইউনিয়ন ভারতের শিল্প কারখানা, ইস্পাত উৎপাদন, খনি ও জ্বালানি খাতে হাত বাড়িয়ে দেয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেল তৈরি হয় সরাসরি সোভিয়েত মডেল অনুসরণ করে। এটাই ছিল দু দেশের মধ্যে সেই প্রাথমিক বিশ্বাসের একটি অন্যতম ভিত্তি, যে বিশ্বাসই পরবর্তী 70 বছরেরও বেশি ধরে সম্পর্কে মেরুদণ্ড হয়ে থাকবে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তানের ফল, 1966 সালের তাসখান চুক্তি, 1971 ভারত সোভিয়েত সম্পর্কের শিখর স্ক্রিপ্টন, 1971 সাল বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তখন একদিকে পাকিস্তানের পাশে দাঁড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, অন্যদিকে ভারতের পাশে একমাত্র দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন। সে সময় কিন্তু দেখতে গেলে শুধু চীন বা আমেরিকায় নয়, বিশ্বের বহু উন্নততর দেশ কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। ভারতের পাশে শুধু একটি রাষ্ট্র ছিল, সেটা ছিল ইউএসএসআর। এর পরিণতি ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেটিভ ট্রিটি 1971। এটাই ছিল ভারত রাশিয়া সম্পর্কের স্বর্ণযুগ। জাতিসংঘে বারবার ভেটো, 1957 থেকে 71 পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন প্রায় 6 বার ভারতের পক্ষে ভেটো দেয়, যেখানে বেশিরভাগ বিষয় ছিল কাশ্মীর নিয়ে। যখনই পাকিস্তান আমেরিকার সাহায্য নিয়ে, চীনের সাহায্য নিয়ে কাশ্মীরের ইস্যুকে সামনে তুলে নিয়ে আসতো এবং কাশ্মীরকে নিজেদের বলে দাবি করত, সেই সময় রাশিয়া সবসময় ভারতের পাশে ছিল। ভারতের প্রধানমন্ত্রীর মস্কো সফর, এই সময় এক অদ্ভুত বিষয় নিয়মে পরিণত হয়েছিল। ওয়াশিংটন ফেরার পথে ভারতীয় প্রধানমন্ত্রীদের মস্কোতে থামা, কারণ ভারত জানতো রাশিয়া কখনো ভারতের বিপক্ষে যাবে না। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, কিন্তু ভারত রাশিয়া সম্পর্ক কিন্তু ভাঙেনি। 2000 থেকে বার্ষিক শীর্ষ সম্মেলন, 2000 সালে দুই দেশ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করে। তারপর থেকে প্রতি বছরই শীর্ষ সম্মেলন হতে থাকে। 2010 সালে স্পেশাল অ্যান্ড প্রিভিলেজ স্ট্র্যাটেজি পার্টনারশিপও তৈরি হয়। এই আপগ্রেড দেখিয়ে দেয় সোভিয়েত নেই, কিন্তু নতুন রাশিয়া ভারতের সাথেই আছে। 2011 থেকে 2+2 মন্ত্রী পর্যায়ের মিটিং হয়, পররাষ্ট্র প্লাস প্রতিরক্ষা মন্ত্রী একসাথে বৈঠক হয়। এটা রাশিয়া খুব কম দেশের সঙ্গে করে। ভারতের গুরুত্ব কিন্তু এইখানেই রয়েছে। রাশিয়ান তেলের বিপ্লব, ইউক্রেন যুদ্ধের আগে ভারত রাশিয়া থেকে মাত্র 2% অপরিশোধিত তেল আমদানি করত। 2024 সালে তা বেড়ে দাঁড়ায় 40%। ভারত বিশ্বের সবচেয়ে বড় রাশিয়ান তেল ক্রেতা হয়ে ওঠে চীন ছাড়া। এই সময় ভারত যে তেল রাশিয়া থেকে কিনতো, অর্থাৎ ক্রুড অয়েল কিনতো, সেটা অত্যন্ত বড়সড় একটি ডিসকাউন্টেড প্রাইসে কিনতো।
এবং এটি কেনার পর রিফাইন করে পুনরায় রপ্তানি করত ভারতবর্ষ। এমনকি পশ্চিমা বাজারেও এই কিন্তু তেল রপ্তানি করা হতো। রাশিয়া ডলার এড়িয়ে রুপি গ্রহণ করতে আগ্রহী হয়। মার্কিন নিষেধাজ্ঞার মাঝেও দুই দেশের বাণিজ্য রেকর্ড ছোঁয়া পারমাণবিক সহযোগিতা। 1974 সালের ভারতীয় পারমাণবিক পরীক্ষায় যুক্তরাষ্ট্র ভারতের থেকে দূরে সরে যায়, কিন্তু সোভিয়েত ইউনিয়ন নয়। এমনকি 2010 সালের নাগরিক পারমাণবিক দায় আইন, যা পশ্চিমা দেশগুলো মেনে নিতে পারেনি, রাশিয়া সহজেই পরিচালনা করেছে। 2024 সালে তামিলনাড়ুতে 6টি নতুন পারমাণবিক রিয়্যাক্টর নির্মাণ করা হয়। এই প্রকল্প আজকের ভারতীয় জ্বালানি নিরাপত্তার সবচেয়ে বড় স্তম্ভ। ভারত রাশিয়ার সামরিক সহযোগিতা এত গভীর যে ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রায় 60 থেকে 70% সিস্টেম রাশিয়া থেকে আনা হয়। আমি এ বিষয়ে একটা কথা বলে রাখতে চাই, যখন তামিলনাড়ুতে 6টি নতুন পারমাণবিক রিয়্যাক্টর স্থাপন করা হয়, সেই সময় কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মিলে এই প্রকল্পকে আটকানোর জন্য খুব চেষ্টা করে। তারা তামিলনাড়ুর মধ্যে একটি আন্দোলন তৈরি করে, একটি কৃত্রিম আন্দোলন বা ফেক একটি আন্দোলন তৈরি করে এবং এটি প্রমাণ করার চেষ্টা করে যে ওই যে চুল্লিগুলো স্থাপন করা হবে এতে তামিলনাড়ুর জনসাধারণের ক্ষতি হবে। ওখান থেকে বেরোনো যে রেডিয়েশন, সেটা পুরো তামিলনাড়ুর উপর একটি সাংঘাতিক বা বিভৎস রকমের একটি বিপর্যয় টেনে আনবে। কিন্তু আসলে সেটা ছিল না, কারণ যে কোনো পারমাণবিক চুক্তি তৈরি হয় বিশেষ বিশেষ নিয়ম মেনে। সুতরাং সেক্ষেত্রে কোনো রকমই কোনো নিউক্লিয়ার রিয়্যাক্টর থেকে কোনো রেডিয়েশন বেরোনোর কোনো সম্ভাবনাই ছিল না, কারণ সেটাই এতটাই সুশৃঙ্খলভাবে তৈরি করা হতো। তো পশ্চিমা দেশ বা যুক্তরাষ্ট্রের সেই সকল কনস্পিরেসিকে দূর করে ভারত কিন্তু তামিলনাড়ুতে 6টি পারমাণবিক কেন্দ্র স্থাপন করে। ভারত রাশিয়ার সামরিক সহযোগিতা তো আছেই, এছাড়া মূল সহযোগিতার মধ্যে আছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আমরা এই খুব শীঘ্রই যে অপারেশন সিন্দুর হয়েছিল সেখানে এর যে ফলাফল তা আমরা দেখতে পেয়েছি। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল, যেটি ভারত এবং রাশিয়া দুজন মিলে তৈরি করেছে। এ বিষয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা যদি সত্যি এই ব্রহ্মোসের ব্যাপারে সবকিছু জানতে চান তাহলে ভিডিওটি দেখুন, আপনাদের ভালো লাগবে। এছাড়াও T-90 ট্যাঙ্ক রাশিয়া থেকে আনা, AK-203 রাইফেল যৌথ উদ্যোগে উৎপাদন করা হয়। ক্রিগার জাহাজ সাবমেরিন টেকনোলজি Su-30 MKI ভারতীয় আকাশের মেরুদণ্ড। এক্ষেত্রে আমি বলতে চাই, এই যে সমস্ত অস্ত্র ভারত রাশিয়া থেকে কেনে, এই অস্ত্রগুলো কিন্তু বর্তমানে ভারত আর রাশিয়া একসাথে ভারতের মাটিতে তৈরি করছে। এর মধ্যে বহু অস্ত্র এবং এর মধ্যে কিন্তু ভারতীয় টেকনোলজি এবং ভারতীয় প্রযুক্তি এই ধরনের সিস্টেমগুলোকে করে তুলেছে আরো দুর্ভেদ্য, আরো মারাত্মক। Su-57 পঞ্চম প্রজন্মের ফাইটার প্লেন। সম্ভাব্য ডিল ধরে নেওয়া হচ্ছে যে Su-57 এর উপরেও কথা হবে। এটি বিশ্বের একটি অন্যতম স্টেলথ ফাইটার জেট এবং অতিরিক্ত S-400 ব্যাটারিও আনা হবে। পার্স ডেলিভারি ত্বরান্বিত করা হবে। রাশিয়া নতুন ড্রোন প্রযুক্তি তৈরি করেছে, সেই ড্রোন প্রযুক্তির যে চিন্তা ভাবনা তা ভারতের সাথেও শেয়ার করা হবে। কেন ভারত রাশিয়াকে ছাড়তে পারে না, তার কারণ হচ্ছে গিয়ে রাশিয়া ভারতের জন্য সস্তা, নির্ভরযোগ্য এবং নন ওয়েস্টার্ন উৎস। পাশাপাশি রাশিয়া ভারতের সামরিক স্বাধীনতাকে রক্ষা করে, সম্মান করে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় শর্ত আরোপ করে, রাশিয়া বিনা শর্তে ভারতের পাশে 1971, 1965-তেও যেমন ছিল, আজকেও আছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী ব্যক্তিগত নৈশভোজ সারবেন ভ্লাদিমির পুতিনের সাথে। রাশিয়া ইউক্রেনের বিষয়ে ভারতের অবস্থান পুনরায় তুলে ধরা, বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা নিয়ে প্রথম রাউন্ড মিটিং এবং দ্বিতীয় দিনে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন, রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা করা হবে রাশিয়ার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে। হায়দ্রাবাদ হাউসে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ভারত রাশিয়া বিজনেস ফোরামেও বক্তৃতা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রীয় ভোজসভায়ও আমন্ত্রিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ান টিভি বা RTV ইন্ডিয়া চ্যানেলের উদ্বোধন যে চুক্তিগুলো আশা করা হচ্ছে, রাশিয়া থেকে আরও সস্তা তেল, পারমাণবিক শক্তিতে যৌথ গবেষণা, 2030 সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতা পরিকল্পনা, শ্রম মাইগ্রেশন, ভারতীয়দের জন্য রাশিয়ায় কাজের সুযোগ করে দেওয়া, SRVA বা রুপি ভেস্ত্রো সিস্টেমের উন্নয়ন, রুপি মির কার্ড ইন্টিগ্রেশন। রুপি মির কার্ড ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে আমাদের দেশের থেকে কেউ যখন রাশিয়াতে যাবে তারা রুপি কার্ডকে ব্যবহার করতে পারবে, এবং রাশিয়া থেকে যখন কেউ ভারতে আসবে তারা এই মির কার্ডের মাধ্যমে আমাদের দেশে পেমেন্ট করতে পারবে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে যেমন খনিজ, ফার্মা, কৃষিক্ষেত্রে এবং স্পেসের ক্ষেত্রে একটি নতুন ধরনের রোডম্যাপ তৈরির পরিকল্পনাও কিন্তু চলছে। মার্কিন নিষেধাজ্ঞা ঝড়ের মধ্যে দুই দেশের আর্থিক টিকে থাকা এটি একটি অনেক বড় ব্যাপার। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞা যত বাড়ছে, ভারত রাশিয়া বাণিজ্যের পেমেন্ট সিস্টেম তত জটিল হচ্ছে। এক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিচ্ছে? রাশিয়ান ব্যাংক সুইফট থেকে ব্লক করে দেওয়া হয়েছে। সুইফট হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে বিভিন্ন দেশ, পৃথিবীর সব ধরনের দেশ, তারা একে অপরের সঙ্গে যখন লেনদেন করে সেটা সুইফট সিস্টেমের মধ্যে দিয়েই করে। এছাড়াও জাহাজ ও বিমা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, এবং ভারতীয় রপ্তানিকারকদের পেমেন্টেও এক্ষেত্রে কিন্তু অনেক দেরি হচ্ছে। ডলারের বাইরে পেমেন্ট করা কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর সমাধান হিসাবে দেখা হচ্ছে রুপি ভেস্ট্রো অ্যাকাউন্ট খোলা। RBI নতুন নিয়ম বার করেছে, রাশিয়া ভারতীয় সরকারি বন্ডে কিন্তু টাকা রাখতে পারবে। রুপি মির ইন্টিগ্রেশন তৈরি হচ্ছে খুব দ্রুততার সাথে। স্থানীয় মুদ্রায় বাণিজ্যের প্রসার ঘটানোর চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে যদি সফল হয় তাহলে যা যা সুবিধাগুলো আমরা পাবো তা হলো ভারতীয়রা রাশিয়ায় রুপি ব্যবহার করে তাদের যে পেমেন্টগুলো সেটাকে করতে পারবে। রাশিয়ানরা ভারতে মির ব্যবহার করতে পারবে। ডলার নির্ভরতা আস্তে আস্তে অনেক কমে যাবে। মার্কিন নিষেধাজ্ঞা থেকে দুই দেশের বাণিজ্য নিরাপদ হবে। ভবিষ্যতে ভারত রাশিয়ার সম্পর্ক কোন দিকে গড়াতে যাচ্ছে? দুটি দেশ, একটি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র আর একটি বিশ্বের সবচেয়ে বড় স্থলভাগের শক্তি। দুটোই পশ্চিমের ওপর পুরোপুরি নির্ভরশীল কিন্তু নয়। দুটোই ইতিহাসে বহুবার একে অপরকে বাঁচিয়েছে। ভারত রাশিয়ার ভবিষ্যৎ যে রোডম্যাপগুলো তৈরি করা হতে যাচ্ছে সেগুলো হচ্ছে 2030 সালে কৌশলগত সহযোগিতা, জ্বালানি, পারমাণবিক এবং মহাকাশ ক্ষেত্রে একটি নতুন নেতৃত্ব উঠে আসতে চলেছে বিশ্বের বাজারে। নতুন জাহাজ, সাবমেরিন, মিসাইল প্রকল্প একসাথে রাশিয়া আর ভারত জয়েন্ট প্রকল্পের মাধ্যমে এগুলোকে শুরু করবে। চন্দ্র মিশন, গগনযান, যৌথ স্পেস প্রজেক্টও রাশিয়া ভারত একসাথে কাজ করবে, এরকম একটি রোডম্যাপের তৈরি করার চেষ্টা চলছে। তেল, বাণিজ্য, ব্যাক অ্যান্ড ফাইন্যান্সিং এসব ক্ষেত্রেও রাশিয়া এবং ভারত একসাথে কাজ করার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। মাল্টিপোলার ওয়ার্ল্ড গঠনে একটি সহযোগিতা ধীরে ধীরে এগিয়ে আসছে। দীর্ঘ 77 বছরের কূটনীতি, যুদ্ধ, চাপ, নিষেধাজ্ঞা, সংকট, জ্বালানি সবকিছুর মধ্য দিয়ে ভারত রাশিয়ার সম্পর্ক আজও দাঁড়িয়ে আছে অটুট ভিত্তিতে। পুতিনের ভারত সফর শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়, বরং এটা বার্তা দেয় বিশ্ব যতই বদলাক, মস্কো ও নয়াদিল্লির বন্ধুত্ব এখনো অটুট, এবং আগামী দশকেও এই সম্পর্ক দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক শক্তির অক্ষ পরিবর্তনের কিন্তু অনেক বড় ভূমিকা রাখবে। আজকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ছাড়াও আর একটি অনেক ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে গিয়ে রিলোস এগ্রিমেন্ট। কি এই রিলোস এগ্রিমেন্ট সেটা আজকে আমরা জানবো। রিলোস এগ্রিমেন্ট হচ্ছে এমন একটি এগ্রিমেন্ট যেখানে ভারত আর রাশিয়া নিজেদের মধ্যে একটি চুক্তি করছে। চুক্তিটি কিরকম? পৃথিবীর নতুন ভূ রাজনৈতিক মানচিত্রে ভারত এবং নতুন বাস্তবতার দিকে এগোচ্ছে, আর সেই পথে সবথেকে বড় কৌশলগত সাফল্যের নাম হচ্ছে গিয়ে রিলোস এগ্রিমেন্ট। এই রিলোস এগ্রিমেন্টেই ভারত রাশিয়ার এই নতুন সামরিক লজিস্টিক চুক্তি শুধু একটি কাগজ কলমের চুক্তি নয়, বরং ভারতের নৌ নাগাল প্রতিরক্ষা প্রস্তুতি এবং গ্লোবাল সামরিক ক্ষমতার এক বিস্তার। আজ আমরা দেখব কেন রিলোস ভারতকে একটি নয়া সমুদ্র শক্তিতে রূপান্তরিত করছে, এবং কেন এই চুক্তি ভারতের জন্য
ভবিষ্যতের গেম চেঞ্জার বলে বিবেচিত করে ধরা হচ্ছে। রিলোস কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ? ডিসেম্বর মাসের 2 তারিখ 2025-এ এই রিলোস এগ্রিমেন্ট হয়। রিলোস বা রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক্স এগ্রিমেন্ট শব্দটা দেখতে জটিল, কিন্তু কাজটা অত্যন্ত সরল এবং শক্তিশালী। এটি ভারত এবং রাশিয়ার মধ্যে এমন একটি প্রতিরক্ষার চুক্তি তৈরি করবে যা দুই দেশের সামরিক বাহিনীকে একে অপরের ঘাঁটি, বন্দর ও এয়ারবেস ব্যবহার করার অনুমতি দেয়। এটি ঠিক যেন ভারতের নৌবাহিনী বা বিমান বাহিনী রাশিয়ায় যে কোনো গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ভরসা করে জ্বালানি নেবে এবং তাদের নিজস্ব বিমানকে যদি প্রয়োজন হয় মেরামত করাতে পারে, সরঞ্জাম সংগ্রহ করবে এবং সেখান থেকেই নতুন মিশনে বেরিয়ে যাবে। এই সুবিধা এতদিন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন রাশিয়াও সেই তালিকায় যুক্ত হলো। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে ভারত তার গ্লোবাল নেভাল অপারেশনসের একটি পুরো নতুন স্তরে চলে গেল। 40টিরও বেশি রাশিয়ান ঘাঁটির অ্যাক্সেস পাবে ভারত। ভারতের অপারেশনাল নাগালে বিপ্লব শুরু হয়ে গেল। এর মাধ্যমে ভারত পায় রাশিয়ার 40টিরও বেশি নৌ ও বিমান ঘাঁটিতে প্রবেশাধিকার, যাদের মধ্যে উল্লেখযোগ্য ভ্লাদিভস্তক, পূর্ব এশিয়ার সামরিক দরজা, মুরমানস্ক আর্কটিক সার্কেলের প্রবেশদ্বার, পেট্রো পাভলভস্ক, কামচাটস্কি প্রশান্ত মহাসাগরীয় শক্তির ঘাঁটি। এখন প্রশ্ন হলো, এগুলো ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আর্কটিক এক্সপ্রেস রাশিয়ার আর্কটিক বন্দরগুলোকে ব্যবহার করে ভারত প্রথমবারের মতো নর্দার্ন সি রুট পর্যবেক্ষণ ও পেট্রোল করতে পারবে। বিশ্বব্যাপী নতুন এনার্জি রুট, নতুন বাণিজ্য পথ সবকিছুর সাথে আর্কটিক আজ কৌশলগতভাবে আগের যে কোনো সময়ের চেয়ে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মহাসাগরের বাইরের ক্ষমতা বিস্তার হচ্ছে আস্তে আস্তে। এতদিন ভারতের অপারেশনাল বেসিন ছিল ভারত মহাসাগর পর্যন্ত। এখন ভারত নেভিগেট করতে পারবে প্রশান্ত মহাসাগর, আর্কটিক, উত্তর আটলান্টিক, ইউরোপ পর্যন্ত। অর্থাৎ ভারত এখন আঞ্চলিক শক্তি নয়, ভারত একটি উদীয়মান গ্লোবাল মেরিটাইম পাওয়ার হিসাবে বিশ্বের সামনে উঠে দাঁড়াচ্ছে। ভারতের নৌবাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয় রাশিয়ার বন্দর অ্যাক্সেস। ভ্লাদিভস্তক ভারতের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তার একমাত্র কারণ হচ্ছে এটি চীনের স্পেসিফিক নৌবাহিনী ঠিক সামনের দরজা। কিন্তু ভারতের যুদ্ধজাহাজ যদি এখানে উপস্থিত থাকে তাহলে ভারত চীনের সমুদ্র চলাচল, সাবমেরিন মুভমেন্ট এবং বাণিজ্য রুট খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবে। মুরমানস্ক আর্কটিক নিয়ন্ত্রণের ভারতের হাতে এটি একটি কিন্তু অনেক বড় শক্তি। বিশ্বের সবচেয়ে কৌশলগত নৌঘাঁটিগুলোর একটি হচ্ছে এই বন্দর, যেখানে ভারত এখন জ্বালানি নিয়ে আর্কটিক মিশনে যেতে পারে। প্রশান্ত মহাসাগরে ভারতীয় উপস্থিতির বিস্তার। কামচাটকা বেসিন এমন একটি জায়গা যেখানে আমেরিকা, চীন, জাপান, রাশিয়া সবাই নৌশক্তি প্রদর্শন করে। এখনও ভারতও সেখানে কিন্তু একটি দৃশ্যমান উপস্থিতি বজায় রাখতে পারবে। ব্রহ্মোস এবং সাবমেরিন সহযোগিতার মতো প্রকল্পের সমর্থন করে। গত দশকে ভারত রাশিয়ার প্রতিরক্ষা বাণিজ্য $13 বিলিয়ন ছুঁয়ে গিয়েছে। এখন রিলোস সেই বিশ্বাসকে আরও শক্তিশালী করবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ব্রহ্মোস ক্রুজ মিসাইল, ভারত রাশিয়ার যৌথ প্রকল্প, অ্যাকুলা সাবমেরিন লিজ প্রোগ্রাম, ক্যামোভ হেলিকপ্টার, SU-30 লাইসেন্স উৎপাদন। এখন এই প্রকল্পগুলোর ফিল্ড অপারেশন সাপোর্ট আরও সরাসরি পাওয়া যাবে এই চুক্তির আওতায়। এটা শুধু বর্তমানে নয়, ভবিষ্যতের যৌথ প্রতিরক্ষার প্রকল্পের জন্য একটি স্থায়ী আস্থার ভিত্তি তৈরি করল। ভারতের গ্লোবাল সামরিক ক্ষমতা ও এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রিলোস শুধু রাশিয়ার সাথে চুক্তি নয়, এটি ভারতের কৌশলগত স্মার্ট ব্যালেন্সিং নীতির অংশও বটে। ভারত এখন আমেরিকার সাথে লেমোয়া, ফ্রান্সের সাথে ফুয়েল সাপোর্ট এগ্রিমেন্ট, অস্ট্রেলিয়ার সাথে মিউচুয়াল লজিস্টিক্স প্যাক্ট, জাপানের সাথে অ্যাক্সা অর্থাৎ ACSA, এগুলোর পাশাপাশি রাশিয়াকেও কিন্তু যুক্ত করে ফেলল। এখন পৃথিবীর প্রায় সব প্রধান শক্তির ঘাঁটিতেই ভারতের প্রবেশাধিকার রয়েছে। এটাই ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি। এখানে ভারত কারোর পক্ষে নয়,
বরং সবার সাথে ভারতের স্বার্থ। রিলায়েন্স চুক্তি শুধু ভারতের নৌবাহিনীর জন্য নয়, পুরো ভারতের প্রতিরক্ষা নীতির জন্য একটি টার্নিং পয়েন্ট। এটি ভারতের গ্লোবাল উপস্থিতি বাড়ায়, অপারেশন সক্ষমতা শক্তিশালী করে, রাশিয়ার সাথে বিশ্বাস গভীর করে এবং ভবিষ্যতে যুদ্ধ পরিস্থিতিতে ভারতের প্রতিক্রিয়ার সময়কে কমিয়ে আনে। আজ ভারত শুধু ভারত মহাসাগরের নৌশক্তিই নয়, বরং আর্কটিক থেকে প্যাসিফিক পর্যন্ত একটি উদীয়মান গ্লোবাল মেরিটাইম পাওয়ার। ধন্যবাদ।